সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক সালেউদ্দিন আমাদের আজকের অতিথি। স্বাগত জানাচ্ছি সালে আপনাকে স্টুডিওতে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে করুণ দশা স্বাস্থ্য সেবায়। রণধীর জয় ঘোষাল, হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের কিছু বলার নেই। ইত্তেফাক, চাল তেলের দাম আরও বেড়েছে, শীতকালীন ডায়রিয়া বাড়ছে। সমকাল, ক্যাডার কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান, বাড়ছে বিভক্তি। 43 মিনিটের বৈঠক, নানা কৌতূহল। মানবজমিন, অপরাধী লুটের অস্ত্র, রাজনীতিতে নয়া শক্তির আওয়াজ, নানা গুঞ্জন। দেশ রূপান্তর, রাজনৈতিক ঐক্য রক্ষায় বিএনপি, ঢাকা ইসলামাবাদ সম্পর্কের সুবাতাস। আমার দেশ, প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, দিল্লির আশ্রয়ে হাসিনার দেশদ্রোহী তৎপরতা। আমাদের সময়, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক বিভেদ, সারা দেশে হাড় কাঁপানো শীত, সূর্যের দেখা নেই। কালবেলা বিএনপি জামাত বাহাস দ্বন্দ্ব নাকি মতবিরোধ, শীত কুয়াশার দাপটে জবুতবু সারা দেশ। খবরের কাগজ, প্রশাসন বনাম 25 ক্যাডার, এক্সপ্রেসওয়ে যেন মরণ ফাঁদ। ইনকিলাব, রাজনীতি এখন গুজব নির্ভর, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আলোকিত বাংলাদেশ, বিএনপি জামাতের দ্বন্দ্ব চরমের, গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলো, ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। করতোয়া, 25 ক্যাডার কর্মকর্তাদের হুঁশিয়ারি, সবজির সস্তি, চাল মাংসে ম্লান। TBS Saturday, BTCL is meant for telecom business, but it now survives on its FDR. আপনি জানেন যে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালত একটা চিঠি ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে, এবং সেটা ভারতে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র বিষয়ক বা যাদের মুখপাত্র, তারা একটা মন্তব্য করেছে যে এই প্রসঙ্গে, প্রত্যর্পণ প্রসঙ্গে তাদের কিছু বলার নেই। ধন্যবাদ মতি ভাই। ভারত সম্পর্কে বহু কথা। প্রথম হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে তিনি নানান ধরনের চেষ্টা করেছিলেন। প্রথমত উনি চেষ্টা করেছিলেন সেনাবাহিনী যেন হস্তক্ষেপ করে মার্শাল ল দেয়। সেনাবাহিনী রাজি হয় নাই, এবং সেনা প্রধানের একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তিনি স্পষ্টভাবে বলছেন তিনি তার মেয়াদকালে সেনাবাহিনী থেকে রাজনীতিতে নাক গলাতে দেবেন না। এবং তিনি আরেকটা কথাও বলছেন যে রাজনীতিবিদদের বিকল্প সেনাবাহিনী নয়, রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই। খুব ভালো বলেছে। তো সেই কারণেই শেখ হাসিনা অনেক চেষ্টার পরও মার্শাল ল দিতে সেনাবাহিনী রাজি হয় নাই। শেখ হাসিনা আরও চেষ্টা করেছেন। তিনি দফায় দফায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, এবং তাদের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলছেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন, যেন তারা বাংলাদেশে সৈন্য পাঠায়। সেনাবাহিনী এই কাজও, ভারত এই কাজও করেননি। কিন্তু শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের মিত্র বলবো না, শেখ হাসিনাকে পেয়ে ভারত অনেক কিছু পেয়েছে। শেখ হাসিনা নিজেই বলেছেন ভারতকে যা দিয়েছি চিরকাল সেটা মনে রাখবে। শেখ হাসিনার ক্ষমতার কালই ছিল ভারতকে দেয়ার কাল, এবং আরো অনেক কিছু শেখ হাসিনা দিয়েছে। আমাদের এখানে বিচ্ছিন্নতাবাদী ভারতের কেউ বলে স্বাধীনতাকামী, কেউ বলে ভারত বলে বিচ্ছিন্নতাবাদী, তাদেরকেও ফেরত দিয়েছেন। এবং সেই সময় ফেরত দিতে গিয়ে একটা বন্দি বিনিময় চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে আমাদের, যে বন্দি বিনিময় চুক্তির অধীনে অনুপ চেটিয়াকে শেখ হাসিনা ফেরত দেন। এবং ভারতের প্রচুর স্বাধীনতাকামী বা বিচ্ছিন্নতাবাদী যেই যেভাবেই বলুক না কেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু এদেরকে স্বাধীনতাকামী বলা যায়। কারণ বাংলাদেশের সংবিধান বলছে পৃথিবীর যেখানেই স্বাধীনতার আন্দোলন থাকবে বাংলাদেশ সেখানে সমর্থন করবে। আচ্ছা।
এটা বাংলাদেশের সংবিধানে। এবং বাংলাদেশ এই স্বাধীনতার যুদ্ধের পরে যে সংবিধান প্রণয়ন করেছিল ওই স্পিরিটটা ছিল। কিন্তু বাংলাদেশ শেখ হাসিনা আমলে কিন্তু কাশ্মীরকে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে দাঁড়ায় নাই, বিপক্ষে দাঁড়িয়েছে। যাক, সেটা ভিন্ন আলোচনা। তো ভারতের যে অসম লিবারেশন ফোর্স অফ অনুপ চেটিয়ার যে দলটার সংক্ষেপ একটা নাম আছে উলফা। তো উলফার অনেক নেতা এখানে ছিলেন, তাদেরকে ফেরত দেওয়ার জন্য একটা বন্দি বিনিময় চুক্তি হয়েছিল এবং ভারতও এই চুক্তির অধীনে অনেককে ফেরত দিয়েছে। আপনার ক্যাপ্টেন মাজেদ নামে এক 15 আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তো তাকেও ফেরত ভারত দিয়েছে। কিন্তু ওই বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশের বেলায় কোনো শর্ত নেই, ভারত অনেকগুলো শর্ত আছে তাদের। সেই শর্তের মধ্যে যদি ভারত মনে করে যে এখানে এই বন্দিকে দিলে সে ন্যায় বিচার থেকে বঞ্চিত হইতে পারে, তাহলে ভারত না দেওয়ার অধিকার আছে। তো ফলে এবং ভারতের এই সংক্রান্ত আরও আইন আছে, এই আইনে অনেকগুলো বিষয় আছে, তাদের মৃত্যুদেরকে তারা ফেরত দেয় নাই, যে কারণে চায়নার তিব্বতের দালাই লামাও ভারতে আশ্রয় আছে। তো ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। আর শেখ হাসিনা বুঝে শুনেই ভারতে গিয়েছেন, যদিও এর আগের কথা যেটা ছিল ভারত কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিয়েছে, সেটা আন্তর্জাতিক নীতি বলুন বা বিশ্ব প্রেক্ষিতে এটা ভারত মেনে নিতে বাধ্য হয়েছে। যেমন আমাদের এরকম গল্প আমরা শুনেছি যে শেখ হাসিনা আক্রান্ত হইলে শেখ হাসিনাকে যে কোনো সময় ভারতের বিমান বাহিনী এসে নিয়ে যাবে, কিন্তু এটা গণমাধ্যমের প্রকাশিত রিপোর্ট। ভারতের বিমান বাহিনী তারা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করতে রাজি হয় নাই, যে কারণে একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে শেখ হাসিনাকে ওখানে পাঠানো হয়েছে। এবং পাঠানোর পরে ভারতের সাংবাদিকদের মধ্য থেকে এই প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন। ভারত যেটা জবাব সম্প্রতি দিয়েছে যে তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং রাজনৈতিক আশ্রয়ে তিনি নাগরিকত্ব পেয়ে যেতে পারেন ভারতে। তো হয়তো তিনি নিবেন না, কিন্তু প্রথম দেখবেন যে শেখ হাসিনা ভারতে থেকেও অনেক উস্কানিমূলক কথা বলেছেন এই সরকার সম্পর্কে এবং বিভিন্ন জায়গায় উনি সমাবেশও ভাষণ দিয়েছেন। কিন্তু একটা বিষয় এটা নিয়ে সকলের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়, এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়া আসছে যে শেখ হাসিনার কোনো চেহারা কেউ দেখলো না। উনি কিন্তু লন্ডনের যেখানে ভাষণটা দিলেন, লন্ডন না ফ্রান্সে, লন্ডনে যে ভাষণটা দিলেন সেটা একটা অডিও ভাষণ। বর্তমান যুগে এবং ভারতের মতো তথ্য প্রযুক্তির দেশে বাংলাদেশেও তারেক রহমান আপনি এই বড় জনসভায় ভাষণ দিচ্ছেন, শেখ হাসিনা কিন্তু সশরীরে জেন্দা অবস্থায় তাকে কেউ দেখে নাই। এখন পর্যন্ত শেখ হাসিনা কোথায় আছেন তার কোনো মানে লাইভ কোনো ছবি বা কোনো কেউ দেখতে পারে, অডিও ছাড়া অবশ্য কেউ, অডিও ছাড়া আর নেই। এটা ঠিক আছে। এখন এইসব অডিও কিন্তু বানানো যায়, আপনার বয়স আমার বয়সটা দিয়ে যা যা বলার, তার যে লোকটার সম্বন্ধে বলতে চান কৃত্রিম বুদ্ধিমত্তার এখানে এই লোকটার সম্পর্কে বললে ওরা এই লোকটার টাইপ জানে, উনি কোন টাইপে কথা বলেন, কি কোন জায়গায় কোন মাত্রা ব্যবহার করেন, তো ওরা ওইভাবে সাজাইতে পারে। আমি অস্ট্রেলিয়ায় থাকি, মাঝে মধ্যে আমার ওয়াইফ থাকেন ওখানে, হঠাৎ করে আমি দেখি প্রধানমন্ত্রী একটা আহ্বান জানাচ্ছেন, ভিডিও একদম জ্বলন্ত প্রধানমন্ত্রীর কথা বলতেছে যে এই ধরনের একটা ইয়াতে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে আপনাদের এই টাকার গ্যারান্টি সরকার দিচ্ছে। কিন্তু এই ফাঁদে পড়ে অনেকেই টাকা দিয়ে দিচ্ছে, পরে দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হচ্ছে এআই। জি, তো ফলে শেখ হাসিনার ভাষণ কে দিচ্ছে এটা কিন্তু বোঝা মুশকিল। যদিও বাংলাদেশ, কারণ এটার প্রশ্নটা এই জন্য উঠছে যে শেখ হাসিনাকে এই পালিয়ে যাওয়ার পর আর কেউ দেখে নাই। ভারতের সাংবাদিকরা অনেক চেষ্টা করছেন তার অবস্থান জানার জন্য,
ভারত বলছে নিরাপত্তার কারণে। আপনি যেটা বললেন যে ভারত দেবে না, তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশের আইন কি বলছে? বাংলাদেশের আইন তো বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু যেহেতু তাদের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, এই চুক্তিতে যদি তারা না দেয়, বাংলাদেশও কিন্তু তার অধিকার জন্মাইল নৈতিকভাবে ভারতের যদি কোনো বন্দি এখানে আসে তাকে ফেরত না দেওয়ার। কিন্তু আদালত যেটা হলো সেটা আন্তর্জাতিক কেন? এটার নামই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই যুদ্ধ অপরাধ পৃথিবীর যে কোনো যেসব দেশে হয়, এটা ওই ট্রাম্প আগে যেটা ছিল ওইটার মধ্যে ওটা ছিল আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন। একটা শব্দ চেঞ্জ করে দিয়ে এটা যুদ্ধ অপরাধ ছিল আইনটা, কিন্তু আদালতের নাম ছিল মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন। তার অ্যাবসেন্সে বিচার হতে পারে, এটাই তো বলছেন? না, বিচার তো আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় যে কোনো আইনেই যে কোনো লোকের অনুপস্থিত বিচারের বিধান আমাদের আইনে আছে। ফলে শেখ হাসিনার বিচার তো অনুপস্থিতি হইতে কোনো বাধা নেই, কারণ একটা লোক 100 বছর পালিয়ে থাকবে, বিচার তো বসে থাকতে পারে না। এখন আমরা যাই, কিন্তু ভারতের আর কয়েকটা কথা এখানে আমি বলে নিই। শেখ হাসিনার বিষয়বস্তু ছাড়াও ভারতের যে মুখপাত্র আজকে যে কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন বাংলাদেশকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন তারা বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা, প্রগতিশীলতা এবং সকলের অংশগ্রহণের সরকার দেখতে চান, দেশ দেখতে চান, সকলের অংশগ্রহণে। নির্বাচনের কথা বলে নাই, কিন্তু সাধারণত এই প্রশ্নটা উঠে যে আমরা অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন। প্রগতিশীল বলতে কি বোঝাইছে? প্রগতিশীল বলতে ভারত এইখানে দুইটা জিনিসের পরে তারা সবসময় খুবই গুরুত্ব দেয়। একটা হলো তারা জামাত ইসলামীকে মনে করে পাকিস্তানের পন্থী একটা, পাকিস্তানের, যেহেতু তারা 71 সালে পাকিস্তানের রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য করছে, এবং ভারত মনে করে বাংলাদেশের জামাত ইসলামীর সঙ্গে পাকিস্তানের একটা গভীর সুসম্পর্ক আছে। আরেকটা হলো জামাত ইসলামী ছাড়াও বাংলাদেশে একটা উগ্রপন্থার রাজনীতি আছে, যারা তালেবানের মতো একটা রাষ্ট্র দেখতে চায়। এখন ভারত কিন্তু এই আফগানিস্তানের পতনটাকে তারা ভালোভাবে দেখে নাই। তো ভারতের এখানে একটা সংখ্যা, যে এখানে যদি মৌলবাদীদের উত্থান ঘটে তাদের ভাষায়, তাহলে এখানে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের যে 7 সিস্টারে যে নতুন করে আবার অস্থিতিশীলতা তৈরি হতে পারে, সেই জন্য ভারত এখানে একটা মধ্যপন্থা, গণতন্ত্র বিশ্বাসী। মুদ্রা কথা হলো তাদের সঙ্গে অন্তত সুসম্পর্ক আছে বা সম্পর্ক আছে, এরকম একটি সরকার দেখতে চায়। তো এটা ভারতের আকাঙ্ক্ষা। কিন্তু পানি কিন্তু অনেক দূর চলে গেছে। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের স্বার্থটাকে বিকিয়ে দিয়েছেন এবং ভারত যেভাবে বাংলাদেশকে আপনার এর যে সমমর্যাদা বা ন্যায্যতা, এটাতে যে ভারত আপনার দীর্ঘকাল ধরে উপেক্ষা করে রেখেছে। ভারত শুধু নিয়েছে, আপনার বাংলাদেশ স্বাধীনতার এত বছর পরও ভারতের কাছ থেকে আমরা একটা জিনিস কিন্তু পাই নাই, যে এই জাতি সন্তুষ্ট হবে। যেমন ধরেন আমাদের যখন দলগাম অঙ্গপাতার বিনিময়ে আমরা যে তালপট্টিটা দিলাম, ওইটা কি ছিল? বলা ছিল যে আমাদেরটা আমরা দিয়ে দেব পুরো ভূখণ্ড, ওদের ভূখণ্ডটা আমাদেরকে দিয়ে দেবে, যেটা 25 বছরের মৈত্রী চুক্তিতে ছিল। ভারত কি করলো? একটা মামলা ঠুকে দিল। সেই মামলা নিষ্পত্তি হলো 30 বছরে। কিন্তু মামলা নিষ্পত্তি হওয়ার পরে কিন্তু বলল যে না, সংবিধান সংশোধন ছাড়াও তোমরা এটা দিতে পারো, কিন্তু তারপরেও ভারত দেয় নাই। আপনার কি মনে আছে কিনা, ভারত প্রথমে 2 ঘন্টার জন্য খুলত, মানে একটা সাঁকো করে দিল, সাঁকোটা করার জায়গা দিল, 2 ঘন্টার মধ্যে তুমি যাবা, 2 ঘন্টা পর পর বন্ধ থাকবে। তারপরে দেখা গেল এটা আর কেউ এটা অশান্তি তৈরি করলো, ফলে এটা সন্ধ্যা পর্যন্ত দিল, কিন্তু ভূখণ্ডটা দিল না। কিন্তু আমাদের তালপট্টি কিন্তু নিয়ে গেল। ভারত আমাদের সমস্ত নদীগুলা শুকিয়ে গেছে, সে আমাদের কোনো পানি দিল না। এমনকি পানি ম্যানেজমেন্টের যে আলোচনা হয়েছিল, যে নেপাল, চায়না, ভারত, বাংলাদেশ মিলে একটা কখনো ত্রিজাতি কখনো চতুর্থ জাতির একটা বৈঠক বসা, এটা সমাধান করার যে পথ, এটা হলো
ভারত সর্বশেষ তিস্তা নদীর বিনিময়ে এমন এক নদীর নাম বলল যে ওই নদীর থেকে পানি দিবে, কিন্তু দেখা গেল পরে ওই নদীর অস্তিত্বই নাই। মমতা ব্যানার্জি যে রাজি হয়েছিলেন এখানে যে আসছিলেন, তখন কিন্তু ভারত পরে মমতা বলছিল যে তিস্তা নদীতে পানি নাই, অমুক নদীর থেকে পানির নামটা ভুলে গেছি, কিন্তু পরে দেখা গেল এটার উপর রিপোর্ট হয়েছে যে ওই নদীর কোনো অস্তিত্ব নাই। এই হচ্ছে ভারতের অবস্থা। ভারত আমাদের কাছ থেকে এই 53 বছরে শুধু নিয়েছে, কোনো কিছু দেয় নাই। ভারত বলতে পারবে না আমাদেরকে কি দিয়েছে। না, কিন্তু আপনার এই মহান মুক্তিযুদ্ধে তো ভারত সহযোগিতা করেছে। ভারত সহযোগিতা করছে, বাংলাদেশ জাতি এই জন্য কৃতজ্ঞ, কিন্তু এর বিকল্প কথাও আছে। ভারত সহযোগিতা করছে তার প্রয়োজনে, তার পাকিস্তানকে ভাঙ্গার দরকার ছিল। বাংলাদেশের প্রশ্ন কেন? পাকিস্তানে যদি আরও কোথাও আরেকটা রাষ্ট্র গঠিত হয়, ভারতের সহযোগিতা করবে, এটা তার বৃহত্তর স্বার্থ। তার কাছে তখন তৎকালীন সময় বা এখনও পাকিস্তানকে তার একটা এনিমি মনে হয়। তেমনিভাবে চায়নাও সাথে ভারতের যে দ্বন্দ্ব আছে, চায়নাও চায় ভারতের কোনো একটা অংশ হোক। এটা হচ্ছে নিজ নিজ স্বার্থ। আমি এটা দোষের কিছু দেখি না, ভারত তার স্বার্থে দেখবে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা আমরা তাদের স্বার্থ দেখিনি। বরং বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সমস্ত লোককে শেখ হাসিনার আমলে জেলে নিয়ে যে গেছে 10টা অস্ত্র মামলায় জড়িয়ে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সমস্ত লোক এই মামলায় আসামি হয়েছিলেন। এমনকি পুলিশের আইজিপিও হয়েছিলেন, ডিজিএফের প্রধানও হয়েছিলেন, এবং সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ লোক এই মামলায় আসামি হয়েছিলেন। ওয়েল, এখন অন্য প্রসঙ্গে যাই। বাংলাদেশের এই যে আপনি জানান, আপনি যেহেতু সংবিধান নিয়ে কাজ করেন, আপনি সংবিধান নিয়ে গবেষণা করেন, পৃথিবীর অনেক দেশের সংবিধান আপনার জানা আছে। বাংলাদেশের সংবিধান সংস্কারের কাজ চলছে, সংশোধন যেটা সংস্কার বলা হচ্ছে। তো অনেকেই বলছেন যে এই সংস্কার নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, যে পুনর্লেখন হবে কি না, বা কীভাবে হবে, নতুন করে কী কী সংশোধন হচ্ছে, এই নিয়ে একটা বিতর্ক জমাট আছে। 7 তারিখে বোধহয় একটা রিপোর্ট দেওয়ার কথা সংবিধান সংস্কারের। ইতিমধ্যেই নির্বাচন সংক্রান্ত যে কমিশন, সেটার আজকে মানে 3 তারিখে, যেটা গতকাল দেওয়ার কথা ছিল, সেটা আবার আরও 15 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তো এর থেকে আমরা কি বার্তা পাচ্ছি? আমি এই ধরেন 31শে ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা ছিল। এটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাড়ানোটাকে আমি খুব খারাপভাবে দেখি না। আমি মনে করি সুন্দরভাবে একটা রিপোর্ট দেওয়াটাই ভালো কাজ হবে। এবং আমি সম্প্রতি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা কমিটি করছিল অগ্নিকাণ্ডের জন্য, ওখানেও কিন্তু প্রত্যেকটা কমিটি সরকারের কাছে যে সময় দেয়, তখন সময় বাড়াবার একটা আবেদন করে। এটা আমি খারাপভাবে দেখি না। কিন্তু সম্প্রতি একটা জাতীয় সংলাপ হলো মতে ভাই, ওখানে সব মতের লোক ছিলেন। তো সংবিধান এবং আইনের যে সংস্কারের আলোচনাটা ছিল, এই অধিবেশনটা আমি পরিচালনা করেছিলাম। ফলে আমি কাছ থেকে দেখেছি, ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও প্রতিনিধি ছিলেন, নাগরিক কমিটিরও প্রতিনিধি ছিলেন, বিএনপি এবং সমস্ত দলের ছিলেন। ওখানে দেখলাম বিরাট তর্ক হয়ে গেল একটা মৌলিক জায়গায়। সংবিধান কি হবে এটা তো পরের প্রশ্ন, প্রথমে সংবিধানটা আসবে কিভাবে। প্রথমে একটা স্ট্যান্ড হচ্ছে আমাদের ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল, যে সেই নায়কদের বা মহানায়কদের, তাদের হইল এই সংবিধান কবর দিয়ে দিতে হবে। তারপরে এটা হচ্ছে তাদের রাজনৈতিক স্ট্যান্ড। কিন্তু তাদের ভিতরের কথা হলো, এই সম্মেলনে তারা বলছে তারা মনে করে সংবিধান পুনর্লিখন হবে। আবার তারার মধ্যে আবার দ্বিধাদ্বন্দ্ব আছে। আবার তাদের কেউ কেউ আবার এটাও বলতেছে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা সংবিধান প্রণীত হবে, একটা গণপরিষদ নির্বাচন হবে, যেটা আমাদের 71-এ আমাদের মুক্তিযুদ্ধের পরে এই গণপরিষদ নির্বাচন হয়েছিল। তা আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, তাহলে কি আমরা পরপর 2টা নির্বাচন করতে হবে? গণপরিষদ নির্বাচন তো করে সংবিধান প্রণয়নের জন্য, তারপরে আবার আমরা একটা সংসদ নির্বাচন করব? তো তাদের উত্তর ছিল যে গণপরিষদটাকেও আমরা চাইলে এটাকে সরকারে নিয়ে যেতে পারি। তো এই জায়গায় এখনো আসলে বিরাট সংকট দেখা দিয়েছে। বিএনপি মনে করে সংবিধানের ব্যাপক মাত্রায় সংশোধন হতে পারে, এই নাম পুনর্লিখন হোক, যেই হোক, কিন্তু আমাদেরকে ব্যাপক মাত্রায় সংবিধান সংশোধন করতে হবে। তো
এই নিয়ে আবার দুটো অভিমত বিএনপি থেকে আসছে। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই মুহূর্তে 1972 সালের শব্দটা খেয়াল করেন, এই মুহূর্তে 1972 সালের সংবিধানটাকে বাতিল করাটা সঠিক হবে না এই মুহূর্তে। মানে উনি বলতে যাচ্ছেন বাতিলটা হবে একটা নির্বাচনের পর, নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে একটা সংবিধান থাকবে এবং এর নতুন সংবিধান আমরা বানাবো। ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু মির্জা আব্বাস একটা কথা বলেছেন যে এটা ওনার রক্তকরণ হয়। কেন মতি ভাই, 72-এর সংবিধান কি উনি অনুসরণ করেন নাকি? 72-এর সংবিধানে তো বাঙালি জাতীয়তাবাদের কাছে মির্জা আব্বাস কি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন নাকি? 72-এর সংবিধানে তো সমাজতন্ত্রের কথা বলা আছে, তিনি কি সমাজতন্ত্র বিশ্বাস করেন? আমি যতটুকু পড়েছি এবং শুনেছি সেটা ওই স্পিরিটের উপরে উনি। আচ্ছা, কিন্তু স্পিরিটটা ওনার বলাটা এইভাবে হওয়া উচিত ছিল। ওনার বলাটা উচিত ছিল 72-এর সংবিধান তো নাই, শেখ মুজিব নিজে কবর দিয়ে গেছে 1975 সালে। 72-এর সংবিধানে যা কিছু আসলে তিনটা জিনিস ছাড়া শেখ মুজিব পুরো আমল পরিবর্তন করেছে, রাষ্ট্রীয় কাঠামো পুরো পরিবর্তন করে সংসদীয় সরকার বাদ দিয়ে উনি এক নেতার এক দেশ কায়েম করছিল। এবং ব্যাপারটা এরকম ছিল যে তিনি প্রধানমন্ত্রীর থেকে প্রেসিডেন্ট হইলেন এবং এটা এমনভাবে হইলেন যে মনে করি এটা তো চতুর্থ সংশোধনের ফল। তারপরে আবার জিয়াউর রহমান 72-এর সংবিধানের একটা আমল পরিবর্তন করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উনি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস নিয়ে আসছেন। তারপরে আবার নানানভাবে আপনার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 72 সালের সংবিধান আসলে নাই। কিন্তু আব্বাস সাহেব হয়তো ওই স্পিডটাকে ধরতে যাচ্ছেন যে আমি একটা দেশ আমার স্বাধীন হয়েছিল, আমি কিন্তু ওইটার পক্ষে যে আমরা যে স্বাধীনতার ঘোষণাপত্রটা দিয়েছিলাম ওখানে তিনটা কথা ছিল যেটা সারা বাঙালি জাতি ধারণ করে। একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে সাম্য, আর একটা হচ্ছে স্বাধীনতা। এই তিনটার মধ্যেই সমস্ত কিছু এটার মধ্যে পড়ে যায়। এই লক্ষ্যে তো সংবিধান হয় নাই। তাহলে আমি যদি স্বাধীনতার ঘোষণাপত্রটাকে ধরি তাহলে স্বাধীনতাটাকে তো আমি স্বীকার করি। বা আমি 72 সালের আমার নিজের একটা প্রস্তাবনা সংবিধান নিয়ে আছে, ওখানে আমি খুব এই ভূমিকাটা এই প্রস্তাবনাটা আছে যে আমরা 72-এর সংবিধানটা এত সালে হয়েছিল, এই সংবিধানটা এই কারণে এবং এটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে এটার পুনর্লিখন হইল। তা আপনি সেইভাবেও এই সংবিধানটাকে ইতিহাসটাকে রাখতে পারেন, কারণ মুক্তিযুদ্ধ তো একটা আমাদের ইতিহাস, আমাদের গর্বের ইতিহাস। তাকে আপনি রেখে 24-কে আপনি মহান করবেন, কিন্তু মুক্তিযুদ্ধকে খাটো করেন না। আমাদের দুইটা মহান আছে, মুক্তিযুদ্ধ সবার উপরে, তারপরে 24। এরপরে আরো গণঅভ্যুত্থান ছিল, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে এবং দীর্ঘ 18 বছরের সংগ্রাম হয়েছে, আমাদের এখানে 16 বছরের সংগ্রাম হয়েছে। তা আমাদের এই সংবিধান প্রণয়নের ক্ষেত্রে সমস্ত ইতিহাস, সমস্ত গৌরবের ইতিহাসগুলো থাকা উচিত। সেটা তো যারা সংস্কার কমিশনে যারা আছেন তারাও তো এটা দিবেন আর কি, তারা নিশ্চয়ই বলবেন। কিন্তু আমার মনে হয় না সংবিধান প্রস্তাব রাজনীতিতে কোনো ঐক্যমত হবে না। বাংলাদেশে ঐক্যমত হয়েছে কখন, কোন বিষয়ে? কিছু বিষয়ে ঐক্যমত হবে। যেমন ডক্টর বদিউল আলম মজুমদার একটা চমৎকার কথা বলছেন, উনি বলছেন নির্বাচনের জন্য যেটুকু এই মুহূর্তে করা প্রয়োজন সেটা আমরা এখন করে ফেলবো যথার্থ, এবং যেটা করা যাবে না সেটার জন্য একটা জাতীয় সনদ করব। কি জাতীয় সনদ? দেখা গেল যে বিএনপি সংবিধানের যেমন বিএনপি নিজের একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব আছে, বিএনপি নিজে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাচ্ছে, বিএনপি নিজে 70 অনুচ্ছেদের সংশোধন চাচ্ছে, তাদের 31 দফার মধ্যে অনেকগুলো আছে এবং সংস্কারের যে আলাপ হচ্ছে তারা কিন্তু বহু আগে থেকেই সংস্কারের প্রস্তাব হাজির করে আছে এবং এই সরকারের সংস্কারের প্রস্তাব দিয়ে তাদের 20 দলের যে সমমনা দল এবং যে গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা দীর্ঘ সংলাপ করে 31 দফা করছে। তো ফলে ওখানে তাদেরও আছে, কিন্তু তাদের এই প্রস্তাবনা তো মানতে হলে সংবিধান সংশোধন করা লাগবে। ফলে সংবিধান সংশোধনে সবাই রাজি, কিন্তু এই রাজি হওয়াটা পরে তো আমরা ভুলে যাই। তো সেই জন্য ডক্টর বদিউল আলম বলছেন আপনি 90 সালের আপনার 3 জোটের রূপরেখা ছিল, এই রূপরেখার কোনো দলিল নাই, কোথায় আছে কার কাছে নাই। তো তখন তো গণমাধ্যম ছিল না, এরকম টেলিভিশন ছিল না। তো এখন ডক্টর বদিউল আলম মজুমদারের প্রস্তাব হলো একটা জাতীয় সনদ হবে। আমরা যে সব বিষয়ে ঐক্যমত পোষণ করি সমস্ত রাজনৈতিক দল সেই ঐক্যমতের অংশটুকু ভবিষ্যতে নির্বাচনের আগে করব, তার একটা অঙ্গীকারনামা। এটা দেশবাসীর সামনে থাকবে, পরে নির্বাচনের পরে সেই নামা বাস্তবায়ন হবে। আর যেগুলোর মধ্যে ঐক্যমত হবে না, এটা যার যে
রাজনৈতিক দর্শন, যে যখন ক্ষমতা যাবে সেই দর্শন সে কায়েম করবে। ওয়েল, শেষ করতে হচ্ছে, কিন্তু অনেক বিষয় ছিল যেটা নিয়ে আলোচনা করতে পারলাম না। যাই হোক, ওই নির্বাচন নিয়ে কিন্তু এটা সংশয় আছে, আপনি জানেন, দ্বিধাদ্বন্দ্ব বোঝা যাচ্ছে। এটা নির্বাচনের সংশয়টা আমি এক কথাই বলি, এক কথাই এক কথা হলো ছাত্ররা একটা জিনিস এটা যেভাবে বলছে, এটা রাজনীতিতে একটা ভুল বার্তা যায়। তারা বলছে বিচার না হলে নির্বাচন। হ্যাঁ, তাই তো দেখতেছি। বিএনপির কথাও আবার ভুল বার্তা যায়, মানুষ মনে করে তারাও বুঝি নির্বাচন তাড়াতাড়ি ক্ষমতা যেতে চায়। এখানে শব্দটা হবে এইরকম, আমি বলছি প্রতি ভাই যে আমরা এত তারিখের মধ্যে বিচার করব। আমি তো বিচারটাকে ঝুলিয়ে রাখতেছি, বলতেছি না বিচার কবে হবে। যেমন সেই দিন আইন উপদেষ্টা বলছেন এবং প্রসিকিউটর বলছেন যে এই 2025-এর ডিসেম্বরের মধ্যে বিচার হবে। তাহলে 25-এর পরে আপনি 3 মাসের মধ্যে নির্বাচন হইতে পারে, আবার 25-এর মধ্যেও নির্বাচনের কার্যক্রম শুরু করে বিচারের পরে গিয়ে ইলেকশন হইতে পারে, প্রক্রিয়াটা শুরু করা যেতে পারে। কারণ নির্বাচনের একটা রোডম্যাপ দিতে হবে। ইলেকশন কমিশন বলতে হবে যে আমি এত তারিখ ভোটার তালিকা পড়ব, এত তারিখ নির্বাচনের শিডিউল ঘোষণা করব, এত তারিখ নির্বাচন। এটাই তো রোডম্যাপ। হ্যাঁ, এই রোডম্যাপটা তারা দিতে পারে। তো এই রোডম্যাপ তো তারা দিবে না সরকারের পরামর্শ না পাইলে। এখন এই জায়গাটা ছাত্রদেরকেও ক্লিয়ার করা উচিত যে বিচারের যে তারা যে চায় যে বিচার না হলে নির্বাচন নয়, তাহলে তারা ক্লিয়ার করুক যে আগামী 1 বছরের মধ্যে বিচার নিষ্পত্তি হবে, তারপরে নির্বাচন হবে। দেশের মানুষ স্বস্তি পাবে, সবাই জানতে পারবে নতুন একটা সরকার কবে আসবে। কারণ এর সঙ্গে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অনেক কিছু জড়িত। অনেক ধন্যবাদ সালেউদ্দিন আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি। বসন্তের মায়া মাখা রোদ আর দক্ষিণের বারান্দায়